নমস্কার বন্ধুরা, এনলাইটেন্ডে তোমাদের স্বাগত। ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর আমরা যে এমসিকিউ সিরিজ শুরু করেছিলাম, আজকে তারই একটি অন্যতম ক্লাস। আজকে আমাদের টপিক হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। তো মৌলিক অধিকারে 12 থেকে 18 আজকে আমরা ডিসকাস করব, এবং 19 থেকে 35 পরবর্তী ক্লাসে আমরা ওটা নিয়ে এমসিকিউ ডিসকাস করব। তো 12 থেকে 18 থেকে যে আর্টিকেলটা আছে মৌলিক অধিকারের, এখানে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আর্টিকেল 14 থেকে 18, যেখানে রাইট টু ইকুয়ালিটি বা সমতার অধিকারের কথা বলা হয়েছে। তো মূলত এর ওপরই আমরা 25টা এমসিকিউ রেখেছি। চেষ্টা করো তোমার ভিডিওটা একদম শেষ অবধি দেখার। যদি ভালো লাগে অবভিয়াসলি লাইক করবে, কমেন্টে জানাবে আর কি তোমরা চাও ভিডিও থেকে। তো চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন থেকে। এবং কোশ্চেনে যাওয়ার আগে একটা এক্সট্রা ইনফরমেশন, এই যে ছবিটা দেখছো অনেককেই তোমরা দেখে থাকবে কোনো কোর্ট মুভিতে বা কোনো জাস্টিস বা ল রিলেটেড যে কোনো ক্ষেত্রে। তো এই মূর্তিটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রিক দেবী থেমিস, ওনার মূর্তি। গ্রিক দেবী থেমিস, বা এই কনসেপ্ট আবার আছে রোমান এক দেবীতে, রোমান দেবীর নাম জাস্টিকা। তো সেখান থেকে জাস্টিস এসেছে। তো রোমান দেবী জাস্টিকা বা গ্রিক গডেস থেমিস, দুজন একই আর কি, জাস্ট নামটা আলাদা। তার মূর্তি হচ্ছে অ্যাকচুয়ালি এটা। তো যাওয়ার আগে এটা জাস্ট এক্সট্রা জানিয়ে রাখলাম। এবার চলো শুরু করা যাক প্রথম এমসিকিউ থেকে। প্রথম আমরা যেটা পাচ্ছি, দ্য ফান্ডামেন্টাল রাইটস সিকিউরড টু দ্য ইন্ডিভিজুয়াল আর, মানে একটা ফান্ডামেন্টাল রাইটস প্রত্যেক ব্যক্তিদের কোনটা সিকিউর করে, একজন ব্যক্তিকে কী স্বাধীনতা দেয়, সেটা হচ্ছে লিমিটেড টু স্টেট অ্যাকশন অনলি, mean to protect person against the conduct of private person, mean to protect person against the police action and all of the action। তো কোশ্চেন হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস একজন ব্যক্তিকে কী থেকে সিকিউর করে বা কী থেকে রক্ষা করে। তো সেটার অপশন আমাদের অ্যান্সার হয়ে যাবে অল অফ দ্য অ্যাভভ। কারণ স্টেট অ্যাকশন থেকে আমাদেরকে বাঁচায়, প্রাইভেট অ্যাকশন থেকে বাঁচায়, মানে কোনো প্রাইভেট ইন্ডাস্ট্রি বা প্রাইভেট কোনো থেকে তারা যদি আমাদের ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারকে লঙ্ঘন করে, আমরা কিন্তু কোর্টে যেতে পারি। ইভেন পুলিশ অ্যাকশন, তো পুলিশ অ্যাকশন মেনলি মেনশনই আছে আর্টিকেল 20 এবং 22-এ, যেটা পরবর্তীকালের এমসিকিউতে আমরা করব খুব ভালোভাবে। আর স্টেট অ্যাকশন তো যে কোনো গভর্নমেন্ট অ্যাকশন সেটা যদি আমাদের মৌলিক অধিকারকে ভায়োলেট করে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কোর্টে যেতে পারবো। তো এই সেটা স্টেট হোক, মানে সরকার হোক, বা প্রাইভেট হোক বা পুলিশই হোক, তো সবারই ক্ষেত্রে আমাদের গার্ড দিচ্ছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। কোশ্চেন 2, আর্টিকেল 14 গ্যারেন্টি ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল টু, মানে আর্টিকেল 14 ইকুয়ালিটি মানে আইনের সামনে, মানে আইনের চোখে সবাই সমান, এই যে কনসেপ্টটা, মানে আইনের চোখে সবাই সমান, এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল, মানে সবাইকে আইনের মাধ্যমে আমরা সবাইকে সমানভাবে প্রোটেক্ট করবো, সবাইকে সমান প্রোটেকশন দেবো, এবং আইনের ক্ষেত্রে সবাই সমান। এইটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? এ পার্সন লিভিং উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, বি অল ইন্ডিয়ান সিটিজেন লিভিং ইন ইন্ডিয়া, সি অল পার্সন ডোমিসাইল ইন ইন্ডিয়া, অল পার্সন ন্যাচারাল অ্যাজ ওয়েল অ্যাজ আর্টিফিশিয়াল। তো এই যে আর্টিকেল 14-এর কনসেপ্টটা আছে, এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য, এটা সিম্পলি বলতে চাইছে। তো এই আর্টিকেল 12 থেকে 18-র মধ্যে একমাত্র আর্টিকেল 14-ই আছে, যেটা ভারতীয় সিটিজেনরা পাবে এবং বিদেশি সিটিজেনরা পাবে, মানে ইন্ডিয়ান সিটিজেন এবং ফরেনার তারাও পাবে। তো সেই জন্যে এ পার্সন লিভিং উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, তো ইন্ডিয়ার টেরিটরির মধ্যে যারাই থাকবে তারাই কিন্তু আর্টিকেল 14 এর সেফগার্ডটা পাবে। 3, Article 16, Clause 4, which gives power to the state to make law regarding reservation in favor of scheduled caste and scheduled tribe, was added by। তো আর্টিকেল 16 মেন কনসেপ্টটি যেটা হচ্ছে, আমরা যদি এক লাইনে বলি আর্টিকেল 16-এ কী বলা হচ্ছে, তো সেখানে ইকুয়াল অপরচুনিটি এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, মানে সরকারি যে কোনো এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আমরা সবাই ইকুয়াল অপরচুনিটি পাবো, এটাই হচ্ছে আর্টিকেল 16-এর মেন কনসেপ্ট। এবার আর্টিকেল 16-এ যেটা বলছে, সেখানে সরকার চাইলে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য স্পেশাল রিজার্ভেশনের ব্যবস্থা করতে পারে। বর্তমানে আমরা জানি সেই রিজার্ভেশনটা আছে, এবং তার কন্ডিশন কী সেটাও আমরা জানি। তো যাই হোক, এই আর্টিকেল 16(4) বলছে সরকার চাইলে কিন্তু শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবদের জন্য আলাদা রিজার্ভেশন করতে পারে। সেটা কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছিল? অপশন এ অ্যামেন্ডমেন্ট 5th অ্যামেন্ডমেন্ট, অপশন বি 77th অ্যামেন্ডমেন্ট, অপশন সি 9th অ্যামেন্ডমেন্ট, অপশন ডি 11th অ্যামেন্ডমেন্ট। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 77th অ্যামেন্ডমেন্ট। তো 77তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটাকে অ্যাড করা হয়েছে যে সরকার চাইলে কিন্তু শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য এক্সট্রা রিজার্ভেশন, বা আমরা যেখানে বলছি ইকুয়াল অপরচুনিটি ইন এমপ্লয়মেন্ট, তো এইটা একটু সাইডে গিয়ে স্পেশাল রিজার্ভেশন আনতে পারে। Question 4, untouchability is abolished and its practice is punishable according to Article 15, Article 17, Article 16, Article 15। তো এখানে কনসেপ্ট আর্টিকেল
এই যে কনসেপ্টটা আছে আনটাচেবিলিটি, তো বর্তমানে আনটাচেবিলিটি অ্যাবলিশ করা হয়েছে, বাট শুধু অ্যাবলিশই করা হয়নি, কেউ যদি অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটিকে প্র্যাকটিস করে, কেউ যদি এটাকে এখন সমাজের মাধ্যমে সমাজে প্রচলিত করে, বা আমরা যদি একে অপরের মাধ্যমে যে এই ভেদাভেদটা রাখি, তাহলে সেটা কিন্তু পানিশেবল অফেন্স। তো এই কনসেপ্ট, এই যে কন্ডিশনটা, এটা আছে আর্টিকেল 70। তো আমাদের অ্যান্সার এখানে আর্টিকেল 70, যেখানে বলছে আনটাচেবিলিটি তো আমাদের একদম পুরোপুরি অ্যাবলিশ করতে হবে, তার সাথে যদি কেউ এটা প্র্যাকটিস করে, কেউ যদি এটাকে মানে, তাহলে সেটা কিন্তু পানিশেবল অফেন্স। নেক্সট কোশ্চেন আমরা পাচ্ছি, ইফ অ্যান ইন্ডিয়ান সিটিজেন ইজ ডিনাইড এ পাবলিক অফিস বিকজ অফ হিজ রিলিজিয়ন, হুইচ অফ দ্য ফলোয়িং ফান্ডামেন্টাল রাইটস ইজ ডিনাইড টু হিম। তো এখানে বলছে একজন ব্যক্তি, সে যদি কোনো ইন্ডিয়ান অফিসে বা কোনো অফিস বা সরকারি যে কোনো দপ্তরে, সে যদি তার ধর্মের জন্য তার প্রতি ভেদাভেদ করা হয়, মানে একজন ব্যক্তিকে যদি কোনো সরকারি ক্ষেত্রে বা কোনো অফিসে যদি তার ধর্মের জন্য ভেদাভেদ করা হয়, তাহলে তার কোন রাইটটা ভায়োলেট হয়। তো এখানে অপশনগুলো দেখে নিই, রাইট টু ফ্রিডম, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। তো এখানে আমাদের অ্যান্সার হবে রাইট টু ইকুয়ালিটি। অ্যান্ড এখানে অনেকে হয়তো মনে হতে পারে প্রথম দিনের এমসিকিউতে যে রাইট, এটা তো রিলিজিয়ান মানে ফ্রিডম অফ রিলিজিয়ানে চলে গেল, বাট ফ্রিডম অফ রিলিজিয়ানের কনসেপ্টে আলাদা আছে, সেটা আমরা সেকেন্ড ক্লাসে পড়বো। বাট এখানে যেটা ভায়োলেট করছে সেটা রাইট টু ইকুয়ালিটি, কারণ এখানে আর্টিকেল 15, আমরা পরবর্তী আসি, আর্টিকেল 15 যেটা বলছে, সেখানে বলে দিচ্ছে ক্লিয়ারলি কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না। গ্রাউন্ডটা কি, তার রিলিজিয়ান, তার রেস, তার কাস্ট, তার সেক্স, সে মেল না ফিমেল, বা তার বার্থ অফ প্লেস, এর বেসিসে কিন্তু কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না। এবার এখানে যখন রিলিজিয়ন বা তার ধর্মের বেসিসে যখন তার প্রতি ডিসক্রিমিনেশন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার রাইট টু ইকুয়ালিটিকে ভায়োলেট করা হচ্ছে। রাইট টু ইকুয়ালিটি আছে আর্টিকেল 14 টু আর্টিকেল 18। নেক্সট কোশ্চেন, প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ড অফ রিলিজিয়ন etc. is a fundamental right classified under right to freedom of religion, right against exploitation, the cultural and educational right, and right to equality. তো সেম কোশ্চেনই হচ্ছে, ল্যাঙ্গুয়েজটা আলাদা আছে জাস্ট, বাট কোশ্চেনের ধরন, জিনিসটা কনসেপ্ট একই। অ্যান্ড এখানে সে আর্টিকেল 15 ক্লিয়ার করে দিয়েছে। তো আর্টিকেল 15 আমরা কী বললাম, যেখানে ক্লিয়ারলি বলে দিচ্ছে কিছু গ্রাউন্ড আছে, সার্টেন গ্রাউন্ড, তার বেসিসে ডিসক্রিমিনেশন করা যাবে না। তো এখানে এটা যেটা ভায়োলেট করছে, যে মানে এই ডিসক্রিমিনেশনকে আটকাচ্ছে কোনটা, রাইট টু ইকুয়ালিটি, যেটা আর্টিকেল 15-এ মেনশন আছে। কোশ্চেন 7, দ্য ডেফিনেশন অফ স্টেট মেনশন ইন আর্টিকেল 13, আর্টিকেল 1, আর্টিকেল 12, আর্টিকেল 16। তো বলছে স্টেটের যে ডেফিনেশন সেটা কোথায় মেনশন আছে। তো এখানে আমাদের অ্যান্সার আর্টিকেল 12। তো এখানে স্টেটের ডেফিনেশন যদি বলতে যাই, তো কি স্টেটের ডেফিনেশন হলো, এক কথায় বলতে গেলে যে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন, যে কোনো সরকারের যে কোনো দপ্তর, বা সরকারের হয়ে কাজ করছে যে কোনো দপ্তর, সেটা আমাদের সামনে বলতে গেলে এসবিআই, এলআইসি, এটা সকলে কিন্তু স্টেটের আন্ডারে পড়ে। ইভেন আমরা যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছি, সামনের দিন যদি কেউ এসএসসি, ডব্লিউবিসিএস বা যে কোনো গভর্নমেন্ট সেক্টরে যদি জয়েন করি, সেক্ষেত্রে কিন্তু আমরা পার্ট অফ স্টেট হয়ে যাব। তো সেই সময় কিন্তু আমরাও পার্ট অফ স্টেট, বর্তমানে আমরা নেই, এখন স্টেটের বাইরে অফিসিয়ালি, বাট পরবর্তীকালে কিন্তু যখন আমরা জয়েন করে যাব, সেখানে কিন্তু আমরা কিন্তু স্টেটেরই মধ্যে। এক্ষেত্রে কোনো প্রাইভেট এন্টিটিকেও স্টেট বলা যেতে পারে, সে যদি গভর্নমেন্টের হয়ে কাজ করে বা গভর্নমেন্টের মতো কোনো রকম কাজ করে, তাহলে কিন্তু সেই প্রাইভেট বডিও স্টেট হিসাবে গণ্য হবে। তো স্টেট যদি এক কথায় বলতে গেলে সরকার, বা সরকারের আন্ডারে, বা সরকার পরিচালিত, বা সরকারের মানে আধা সরকারি যেটা বলে, সেই সমস্ত বডি কিন্তু স্টেট হিসাবে পরিচিত। 8. Civil equality means equality before law, equality of opportunity, equal distribution of wealth, equal right to participate in the affairs of the state. তো সিভিল ইকুয়ালিটি মিন্স হচ্ছে আমাদের ইকুয়ালিটি বিফোর ল, এটা হচ্ছে আমাদের সিভিল ইকুয়ালিটি। এখানে আর কিছু ম্যাচিং আছে, যেখানে আমাদের বাঁ দিকে আছে কিছু আর্টিকেল, ডান দিকে আছে সেই আর্টিকেলটা কোন ফিল্ডের সাথে ডিল করছে। আমি একটু হোল্ড করছি, তোমরা ম্যাচটা করে নাও। অ্যান্ড এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। তো আমরা যদি ম্যাচ করতে যাই, অপশান সি প্রথম আছে আর্টিকেল 14। আর্টিকেল 14 আমরা জানি যেখানে রাইট টু ইকুয়ালিটি কথা বলা হচ্ছে। তো রাইট টু ইকুয়ালিটি আমরা পেয়ে যাব অপশান 2-তে। আর্টিকেল 15 যেখানে বলেছে ডিসক্রিমিনেশন হবে না ক্লিয়ারলি, তো ডিসক্রিমিনেশনের কিছু গ্রাউন্ড আছে, তো চলে যাচ্ছে অপশান 1-এ। আর্টিকেল 16 যেটা ক্লিয়ারলি বলে দিচ্ছে স্টেট সবাইকেই সমান সুযোগ সুবিধা দেবে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। তো 16 চলে আসছে এখানে 4-এ। আর বাকি থাকলো 17 বলতে আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা করা যাবে না, তো এটা চলে গেল এখানে। তো একবার দেখে নিও, কারণ 14 থেকে 18 এটা 14 থেকে 18টা আর্টিকেল সব থেকে ইম্পর্টেন্ট এই ইকুয়ালিটি বিফোর ল, বা আমরা যে আজ কোর্সটা করছি 12 থেকে 18 সেইখানে। নেক্সট কোশ্চেন 10, in the Indian constitution the right
টু ইকুয়ালিটি হবে, টুটা মিসিং গেছে। রাইট টু ইকুয়ালিটি ইজ গ্র্যান্টেড বাই 5 আর্টিকেল। দে আর আর্টিকেল 13 to 17, আর্টিকেল 14 to 18, আর্টিকেল 15 to 19, আর্টিকেল 16 to 20। তো রাইট টু ইকুয়ালিটি মেনশন আছে আর্টিকেল 14 to 18। 11. Fundamental rights can be suspended during whenever the President wants without any case. B. An emergency by Parliament, both A and B, and D. None of the above. তো ফান্ডামেন্টাল রাইটস আমাদের কোন সময়ে সাসপেন্ড করে দেওয়া হতে পারে, মানে এমন কোন সময় আসবে যখন কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটস কিন্তু আর ভ্যালিড থাকবে না। বাট আমরা জানি, যেটা পরবর্তীকালে আরও পড়বো, আর্টিকেল 20 আর 21 কিন্তু কখনো সাসপেন্ড করা যাবে না। তো এই দুটো সাসপেন্ড করা যাবে না, এটা তো আমরা পরবর্তী এমসিকিউ ক্লাসে করে নেব। যাই হোক, তো এখানে যেটা বলেছে ফান্ডামেন্টাল রাইটস সাসপেন্ড ডিউরিং, তো কোন সময়ে এটা সাসপেন্ড করা যাবে না, তো অ্যান্সার হচ্ছে কোন সময় সাসপেন্ড করা যাবে সেটা হচ্ছে অ্যান এমার্জেন্সি বাই পার্লামেন্ট। এবার এখানে কেসটা হলো 44 অ্যামেন্ডমেন্টের আগে অবধি প্রেসিডেন্ট চাইলে নিজের ইচ্ছাতেও কিন্তু সাসপেন্ড করে দিতে পারতো। মানে সাপোজ ধরো আমাদের প্রাইম মিনিস্টার এসে কানে কানে বলে দিল যে চলো আজ কাল থেকে এমার্জেন্সি লাগিয়ে দাও, শুরু করে দাও এমার্জেন্সি। অ্যান্ড এটা হয়েছিল 1975 আমরা জানি, জাস্ট একজনের পরামর্শেই সেখানে এমার্জেন্সি শুরু হয়ে গেছিলো। বাট পরবর্তীকালে 1978 সালে যখন 44 অ্যামেন্ডমেন্ট হয়, সেখানে বলা হয় যে না, প্রেসিডেন্ট নিজের ইচ্ছায় এমার্জেন্সি লাগাতে পারবে না, প্রেসিডেন্টকে ক্যাবিনেটের পারমিশন নিতেই হবে। তো প্রেসিডেন্ট ক্যাবিনেটের পারমিশন নিয়ে তবেই এই এমার্জেন্সিকে জারি করতে পারবে। তো এইটা আমরা মানে অ্যাক্টিভ হয়েছিল 44th অ্যামেন্ডমেন্ট থেকে, যেখানে প্রেসিডেন্ট ক্যাবিনেটের পরামর্শ নিতে বাধ্য এমার্জেন্সি লাগু করার ক্ষেত্রে। কোশ্চেন 12. The main object of Article 13 of the Constitution is to secure the paramount of the Constitution with regard to directive principle of state policy, fundamental rights, fundamental duties and all of the above. তো এখানে কোশ্চেন বলছে আর্টিকেল 13 যে আমাদের কনস্টিটিউশনের সুপ্রিমেসি বা কনস্টিটিউশন যে সবারই উপরে সেটা প্রমাণ করে, তার কার সাপেক্ষে, অ্যান্সার হয়ে যাবে ফান্ডামেন্টাল রাইটস। তো আর্টিকেল 30 বলতে গেলে আমরা যদি এক লাইনে বলি, এখানে ডেফিনেশন অফ ল বলছে, আইন কোনটা, বাট এখানে আইনের সংজ্ঞাটা অন্যভাবে দিচ্ছে। আর্টিকেল 13 বলে দিচ্ছে কোনটা ল হতে পারে না, মানে পার্লামেন্ট থেকে কোনো অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হলো বা কোনো অর্ডিন্যান্স বা এমন কিছু নিয়ে আসা হলো, কোনো অ্যাক্ট যেটা ডাইরেক্টলি আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করছে। তো যদি সেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করে, তো সেটা কিন্তু কখনোই ল হবে না। তো সেইটাই মেনশন করছে আর্টিকেল 13। তো এইটার মাধ্যমে আর্টিকেল 13 আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে সেভ করছে এবং কনস্টিটিউশনকে কিন্তু সবারই উপরে জায়গা দিচ্ছে। এর মাধ্যমে কিন্তু কনস্টিটিউশন আমাদের ফান্ডামেন্টাল রাইটকে সিকিউরও করছে। কোশ্চেন 13. হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য গার্ডিয়ান অফ ফান্ডামেন্টাল রাইটস? তো ফান্ডামেন্টাল যে রাইট আছে বা আমাদের মৌলিক অধিকারের রক্ষককে, লেজিসলেচার, এক্সিকিউটিভ, পলিটিক্যাল পার্টি অ্যান্ড জুডিশিয়ারি। তো আমরা সবাই জানি যখনই আমাদের ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, আমরা কোথায় যাই? কোর্টে, স্পেশালি সুপ্রিম কোর্ট। তো সেই জন্য আমাদের অ্যান্সার হবে এখানে জুডিশিয়ারি। Question 14. Which of the following articles of Indian Constitution guarantees equal opportunities in public employment to person belonging to SC/ST and the other minority communities? Article 15, Article 16, Article 12 and Article 27. এবং এটা তো আমরা আগেই পড়েছি যে কোথায় ইকুয়াল অপরচুনিটি ইন এমপ্লয়মেন্টের কথা বলা হচ্ছে আর্টিকেল 16, এবং সেই সঙ্গে বলছে এখানে SC/ST এবং আদার যে মাইনরিটিস আছে তাদের সবাইকে কিন্তু সমানভাবে দেখা হবে, এদের ক্ষেত্রে কোনো ভেদভাব করা হবে না। বাট আবার আমরা এটাও দেখেছি ক্লজ 4-এ আর্টিকেল 16, সেখানে গভর্নমেন্ট চাইলে কিন্তু রিজার্ভেশনও বানাতে পারে যে কোনো রকম মাইনরিটি কমিউনিটিদের জন্য। হয়তো এখন কোনো কমিউনিটি হয়তো মাইনরিটির আন্ডারে নেই, সরকার চাইলে কাল যদি দেখে যে এই যে শ্রেণীটা আছে এরা এখনও যথেষ্ট পিছিয়ে আছে, তো এদেরকে সাপোর্ট করার জন্য বা এদেরকে একটু সমাজে অন্যদের সাথে একই ছন্দে নিয়ে আসার জন্য এদেরকে একটু এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়া উচিত। তো সেক্ষেত্রে সেই কমিউনিটিকে কিন্তু মাইনরিটি ঘোষণা করা হবে এবং তাদেরকে কিন্তু ওই স্পেশাল 77th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তাদেরকে কিন্তু স্পেশাল রিজার্ভেশন দেওয়া হবে। তো রিজার্ভেশনটা অ্যাকচুয়ালি আমরা বর্তমানে যেভাবে ফিল করি কীরকম সেন্স আমরা সবাই জানি, বাট অ্যাকচুয়ালি গভর্নমেন্টের যে বক্তব্য, ওদের ক্ষেত্রে রিজার্ভেশনটা কোনো ডিসক্রিমিনেশন বা কোনো নেগেটিভ সেন্সে না, সমাজে একটা শ্রেণী পিছিয়ে পড়েছে, তো আমরা তাদেরকে আরও সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, মানে সবাইকে সমান একটা জায়গায়, সবাইকে সমান একটা স্টেজ দেওয়ার জন্য আমরা তাদেরকে একটু পুশ করছি। বাট রিয়েলিটি কি আমরা জানি, বাট গভর্নমেন্টের কনসেপ্ট ওটাই যে পিছিয়ে পড়া শ্রেণীকে একটু পুশ করে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। বাট হয়ে গেল প্রায় 70 বছরের ওপর, তাও রিসেন্ট রিপোর্ট দেখলে আমরা রিয়েলিটি বুঝতে পারবো। এটার অ্যান্সার সি। নেক্সট 15.
Under the provision of which article of the Constitution did Government of India introduce Bharat Ratna and Padma Shri Award? অ্যান্ড যাই হোক এখানে একটু মার্ক হয়ে গেছে, তো আমি বেশি কিছু বলছি না। তো এখানে আর্টিকেল হচ্ছে 18। তো আর্টিকেল 18 কার সাথে ডিল করছে? আর্টিকেল 18 ডিল করছে অ্যাবলিশন অফ অল টাইটেল। তো যে কোনো রকম টাইটেল যেগুলো আছে বা সামনে যে পদবিগুলো, পদাধিকার, বিশেষ রায় বাহাদুর, মহারাজ, মহারাজাধিরাজ বা এই ধরনের যে টাইটেলগুলো তখনকার দিনে ছিল, যেগুলো ব্রিটিশ সরকার থেকে মেনলি দেওয়া হয়েছিল এবং সেটা বংশ পরম্পরায় চলতো, এরকম টাইটেল মানে যেগুলো ডাইনেস্টিক টাইটেল, আমি পেয়েছি, আমার ছেলে পাবে, তার নাতি পাবে, কোনো রকম পরিশ্রম ছাড়াই, এই ধরনের টাইটেলের অ্যাবলিশনের কথা বলছে আর্টিকেল 18। কিন্তু এখানে এক্সেপশন আছে। এক্সেপশন হচ্ছে একটা হচ্ছে মিলিটারি টাইটেল আর একটা হচ্ছে একাডেমিক টাইটেল। তো মিলিটারি টাইটেল কি? লিউটেন্যান্ট জেনারেল, জেনারেল, ব্রিগেডিয়ার। তো আমরা অনেকেই এখন রিটায়ার করার পরে অনেকে আমরা তার নামের সামনে দেখি লিউটেন্যান্ট জেনারেল, প্রাক্তন ব্রিগেডিয়ার এরকম। বা একাডেমিক সেন্সে কি, একাডেমিকে যেমন আমরা পাই প্রফেসর, ডক্টর, অ্যাডভোকেট, ব্যারিস্টার, এই যে টাইটেলগুলো আছে এগুলো কিন্তু এর বাইরে, কারণ এইগুলো কিন্তু একজন ব্যক্তিকে আর্ন করতে হয়, কঠোর পরিশ্রম, কঠোর কঠোর স্টাডির মাধ্যমে কিন্তু এই টাইটেলগুলো তাকে আর্ন করতে হয়। তাকে কেউ তার মানে বংশ পরম্পরায় পেয়ে যায় না, মানে একজন ডাক্তারের ছেলেই তার ছেলে ডাক্তার হয় না, তাকে সেটা সেই যোগ্যতা অর্জন করতে হয়। কিন্তু সেই জন্য এই টাইটেলগুলো কিন্তু এর বাইরে আছে। তো ডক্টর, অ্যাডভোকেট এইগুলো কিন্তু অ্যালাউ আছে। অ্যান্ড এখানে আমাদের কনসেপ্ট মেনলি হচ্ছে ভারতরত্ন এবং পদ্মশ্রী নিয়ে। তো ভারতরত্ন আর পদ্মশ্রী অ্যাকচুয়ালি সরকার বলেই দিচ্ছে যে এইটা কিন্তু টাইটেলের এই ক্যাটাগরিতে আসবে না। মানে কখনো সচিন তেন্ডুলকর ভারতরত্ন পেয়েছে, কিন্তু সচিন তেন্ডুলকর কখনো লিখতে পারবে না যে ভারতরত্ন সচিন তেন্ডুলকর বা পদ্মশ্রী বিরাট কোহলি, এরকম কিন্তু লিখতে পারবে না। এই টাইটেলগুলো সে আমাদের প্রতি বা সমাজের প্রতি বা তার ফিল্ডের প্রতি সে যে সার্ভিস দিয়েছে, সেই সার্ভিসকে সম্মান জানানোর জন্য আমরা তাকে সেই টাইটেল পদ্মশ্রী হতে পারে বা ভারতরত্ন টাইটেলটা দিচ্ছি। তো এটা একরকম সম্মানার্থে দিচ্ছি। তো সেটা কিন্তু সে কখনো তার নামের সামনে, একজন ডক্টর তার নামের সামনে ডক্টর এক্স ওয়াই জেড লিখতে পারেন, অ্যাডভোকেট এক্স ওয়াই জেড লিখতে পারেন, বাট বিরাট কোহলি বা সচিন তেন্ডুলকর কখনো নিজের নামের আগে পদ্মশ্রী এক্স ওয়াই জেড বা ভারতরত্ন এক্স ওয়াই জেড লিখতে পারবেন না। তো অ্যাকচুয়ালি টাইটেলের পুরো কনসেপ্টে আছে আর্টিকেল 18-এ। নেক্সট 16, which article of the Constitution of India state that law consistent with or in derogation of the fundamental rights shall be void? Article 13, 12, Article 13, Article 19, Article 342। এখানেও তো মেনশন হয়ে গেছে যেহেতু অ্যান্সার আর্টিকেল 13। আর কনসেপ্ট আমরা আগেই বলেছি, এখানে বলেছে কোন আর্টিকেলের আন্ডারে যদি কোনো রকম ল যেটা আছে, যে লটা আছে সেটা যদি ফান্ডামেন্টাল রাইটস সাথে ইনকনসিস্টেন্ট মানে বেমানান হয় বা ডাইরেক্টলি ডিরোগেশন বা ডাইরেক্টলি ফান্ডামেন্টাল রাইটসকে অবজ্ঞা করে, সেটা কখনো সেটা ভয়েড হয়ে যাবে বা সেটা ল হবে না। তো এটাই বলেছে আর্টিকেল 13, যেটা আমরা আগেই ডিসকাস করে নিয়েছি। Article 17, which question 17. Article 14 of the Indian Constitution guarantees Indian citizen equal protection of law, equality before law, equal distribution of economical resources and equality before law and equal protection of law. তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ডি। বলতে চাইছে আর্টিকেল 14 আমাদের কোন আর্টিকেল 14 ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোনটাকে গ্যারেন্টি দেয়? তো সেটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল। এটা সম্পর্কে একটু এক্সট্রা জেনে রাখি, ইকুয়ালিটি বিফোর ল এসেছে ব্রিটিশ কনসেপ্ট এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল হচ্ছে ইউএসএ কনসেপ্ট। অ্যান্ড এটাকে বলা হয় একটা পজিটিভ সেন্সে, এটাকে বলা হয় নেগেটিভ সেন্সে। এবার কেন এমন বলা হয়, একটা এক্সাম্পল দিই। একটা 25 বছরের একজন অ্যাডাল্ট আর একজন 10 বছরের একটা বাচ্চা, দুজনে একই ক্রাইম করলো, মানে একজনকে দুজনের কাছে একটা মার্ডার হয়ে গেছে। এবার ইকুয়ালিটি বিফোর ল আমাদের কি বলছে? আইনের চোখে সবাই সমান। শুনতে কত ভালো লাগছে, আইনের চোখে সবাই সমান। সে ধনী গরিব, রোগা পাতলা মোটা, ছোট বড় যেই হোক, পুরুষ স্ত্রী সবাই যেই হোক, সে আইনের চোখে সমান। তো এই ইকুয়ালিটি বিফোর ল কনসেপ্টে কী হবে, 25 বছরের যে যুবক, সে যে শাস্তি পাবে, একজন 10 বছরের বালক সেও কিন্তু একই শাস্তি পাবে। বাট এটা কি সত্যি বা এটা কি আদেও লজিক্যালি হচ্ছে বা আদেও কি আমাদের দেশে হয়? আমাদের দেশে কিন্তু এরকম হয় না। আমাদের দেশে এই 10 বছর বাচ্চার জন্য স্পেশালি জুভেনাইল জাস্টিস বা জুভেনাইল কোর্ট আছে, তাকে হোমে পাঠানো হয়। অ্যান্ড 25 বছরের যে আছে তার জন্য আলাদা শাস্তি। তো ইকুয়ালিটি বিফোর ল যদি হতো আমাদের, তাহলে এই 10 বছরের বাচ্চাকেও সে একই রকম হয় যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড অবধি দেওয়া হতে পারতো। বাট আমাদের কনসেপ্টটা এরকম নয়। এইখানে আসে ইকুয়াল প্রোটেকশন অফ ল, যেখানে আইন বলছে আমরা সবাইকে সমানভাবে প্রোটেকশন দেবো। এবার এখানে এই ক্ষেত্রে আমরা প্রোটেকশন দেবো যে যেমন আমরা তাকে সেইভাবে প্রোটেকশন দেবো। মানে কারো ক্ষেত্রে যদি একটু আপ ডাউন দরকার হয়, একটু মডিফিকেশন দরকার হয়, আমরা করবো। যেমন এই বাচ্চাটার ক্ষেত্রে এ কিন্তু না বুঝে শুনে, এ কিন্তু অত ম্যাচিউরিটি নেই, এ কিন্তু কিছুটা ভুলবশতই করে ফেলেছে। তো আইন একে একটা প্রোটেকশন দেবে, সেই প্রোটেকশনটাকে তাকে জুভেনাইল লয়ের মধ্যে আনবে। ঠিক সেরকম আমরা কোনো মহিলা কোনো পুরুষ
কোনো গর্ভবতী মহিলা, এদের সবারই ক্ষেত্রে কিন্তু একটা তার ক্রাইমের গ্রাউন্ডটা দেখা হবে, তার কোন ব্যাকগ্রাউন্ডে সে আছে, এই সব কিছু বিচার করে তার শাস্তিটা হবে। যেমন কেউ কোনো ব্যক্তি বা কোনো মহিলা, একজন মহিলা খুব সুস্থ মস্তিষ্কে একটা খুন করতে পারে, বা একজনই মহিলা সে তার আত্মরক্ষার খাতিরে কিন্তু খুন করতে পারে। তো এখানে কিন্তু মহিলা, দুজনেই ধরলাম বয়সও এক, কিন্তু যেহেতু দুজনের ব্যাকগ্রাউন্ড আলাদা, দুজনের খুন করার কারণ আলাদা, সেই বেসিসে জাজ করে কিন্তু তাদেরকে শাস্তি দেওয়া হবে, দুজনকে কিন্তু একই শাস্তি দেওয়া হবে না। তো সেই জন্যই আমাদের দেশে দুটোকেই নেওয়া হয়েছে, ইকুয়ালিটি বিফোর লকেও নেওয়া হয়েছে এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল, দুটো কনসেপ্টই নেওয়া হয়েছে। তো এটা ছিল দুটো কনসেপ্টের মধ্যে ডিফারেন্স, অ্যান্ড কেন পজিটিভ অ্যান্ড কেন নেগেটিভ। চলো নেক্সট কোয়েশ্চেন 18, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অপোজিট টু দ্য প্রিন্সিপাল অফ রুল অফ ল। তো রুল অফ ল যে কনসেপ্টটা আছে, এটা ব্রিটিশ কনসেপ্ট, এখান থেকে এসেছে ইকুয়ালিটি বিফোর ল। অ্যান্ড এই কনসেপ্টটা একজন জাস্টিস ডাইসি বলে নাম, তো ওনার কনসেপ্ট অ্যাকচুয়ালি রুল অফ লটা। তো রুল অফ ল, এখানে যে কোশ্চেনটা বলেছে এই অপশানগুলোর মধ্যে কোনটা রুল অফ লকে ভায়োলেট করে বা রুল অফ ল এর অপোজিট। ইকুয়ালিটি বিফোর ল, প্রিভিলেজ অ্যান্ড ইমিউনিটি, ইকুয়াল অপরচুনিটি অ্যান্ড নান অফ দিস। তো রুল অফ ল বলছে বা ইকুয়ালিটি বিফোর, রুল অফ ল মানে ইকুয়ালিটি বিফোর ল মানে আইনের চোখে সবাই সমান। বাট এখানে যে অপশন বি আছে, প্রিভিলেজ আর ইমিউনিটি, প্রিভিলেজ আর ইমিউনিটি কী বলছে, কেউ কিন্তু এক্সেপশন, মানে কারো কাছে স্পেশাল প্রিভিলেজ আছে, সে শাস্তি পাবে না, সে আইনের ঊর্ধ্বে বলতে গেলে। তো সেটাকে আমাদের প্রেসিডেন্ট এবং গভর্নর, এই দুজন কিন্তু এই স্পেশাল ইমিউনিটি পান বা প্রিভিলেজ আছে, যে এনারা কিন্তু অনেক ক্ষেত্রেই ইমিউনিটি পাবেন বা অনেক বড় বড় শাস্তি ক্ষেত্রেও এনারা কিন্তু কনভিক্টেড হবে না। সেটা আমরা পরবর্তীকালে প্রেসিডেন্ট এবং গভর্নর যখন ক্লাস করব সেখানে জেনে নেব। আজকে আমরা যাচ্ছি একটু জেনে রাখলাম প্রেসিডেন্ট এবং গভর্নরের কাছে স্পেশাল ইমিউনিটি আছে, যেটা রুল অফ ল এর অপোজিট। 19, of the various ground below which discrimination by state is not prohibited in Article 15 of the Constitution. তো Constitution 15-এ কিছু গ্রাউন্ড বলে দেওয়া হয়েছে, ডিসক্রিমিনেশন হবে না তার কিছু গ্রাউন্ড আছে। তো এইগুলোর মধ্যে কোনটা সেই গ্রাউন্ডে না, তো সেই জন্যই বলেছি কী কী গ্রাউন্ড আছে খুব ভালো করে মনে রাখো। রিলিজিয়ান, কাস্ট, রেস, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ, এই যে টোটাল গ্রাউন্ড আছে, এই কটা হচ্ছে মেন গ্রাউন্ড। তো এখানে আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজের কোনো গ্রাউন্ড পাবো না, তো সেই জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ। তো এই নামগুলো খুব ভালো করে মনে রাখো, রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ, এর বেসিসে কারোর প্রতি কিন্তু ডিসক্রিমিনেশন বা ভেদভাব করা যাবে না। নেক্সট 20, what constitutional provision enable the central government to provide reservation in jobs and educational institution for weaker section of the society? তো আবার সেই সেম কোশ্চেন, জাস্ট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, যে সরকার চাইলে মাইনরিটিস বা যারা উইকার সেকশনের জন্য স্পেশাল প্রভিশন আনতে পারবেন বা স্পেশাল রিজার্ভেশন আনতে পারবে। তো অ্যান্সার এখানে আমাদের ডাইরেক্ট চলে যাচ্ছি আর্টিকেল 60। The following article of the Indian Constitution abolished practice untouchability. তো বলছে আনটাচেবিলিটি কোন আর্টিকেলের মাধ্যমে অ্যাবলিশ করা হয়েছে। তো এটা একটা রিপিটেশন কোশ্চেন 70 বা আর্টিকেল 17, অপশন আমাদের সি। The Articles 17 and 18 of the Constitution provide social equality, economic equality, political equality and religious equality. তো 17 আর 18, 17 যেটা বলছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি এবং 18 বলছে অ্যাবলিশন অফ টাইটেল, সেটা আমাদের মেনলি সোশ্যাল ইকুয়ালিটির কথা বলছে। মানে সাপোজ ধরো সামনে তোমার কোনো বন্ধু হঠাৎ এসে বলে, জানিস আমার নাম রায় বাহাদুর XYZ, তো তোমার তার কীরকম ফিল হবে, একটা তুমি এটা ডাউন ফিল করতে পারো, বা কে তুই যে আমাকে এরকম ছোট করে দেখাচ্ছিস, যে তুই রায় বাহাদুর আর আমি সাধারণ ব্যক্তি, এরকম যেন কোনো রকম ভেদভাব না হয়। তো সেই জন্যই অ্যাবলিশন অফ টাইটেল আছে। আনটাচেবিলিটিও ঠিক সেই রকম, যে তুই নিচু বর্ণের তোকে আমি ছোবো না, আমি উচ্চ বর্ণের তোকে আমার বাড়ি আসতে গেলে এই রুলস ফলো করতে হবে, এরকম কোনো ভেদাভেদ। আর এইগুলো আমরা জানি আমাদের সমাজে থাকে, আমাদের সোশ্যাল লাইফের সাথে জড়িয়ে। তো সেই জন্য 17 আর 18 বলতে গেলে আমাদেরকে সামাজিক ইকুয়ালিটি বা সোশ্যাল ইকুয়ালিটি দিচ্ছে। কারণ এই সামাজিক ইকুয়ালিটিটাই সব থেকে টাফ। এক্ষেত্রে গভর্নমেন্ট জাস্ট রুল করে কি বানাতে পারবে না, সেটা আমাদের নিজস্ব ব্যক্তিগত পরিবর্তনের মাধ্যমে আসবে। সেখানে হয়তো জেনারেশন পর জেনারেশন লেগে যেতে পারে এই সোশ্যাল ইকুয়ালিটি বা সোশ্যাল সাম্যাবস্থা আসতে, যেটা বর্তমানে আমরা জানি ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গে অনেকটাই স্বাভাবিক, সেই হিসাবে নেই। বাট ইউপি, বিহার বা হরিয়ানা এই সাইডে কিন্তু এই আনটাচেবিলিটি কনসেপ্টটা কিন্তু এখনও খুবভাবে আছে, বা সোশ্যাল ইকুয়ালিটি যাকে বলি। In which of the following article there is a provision of right to equality? তো রাইট টু ইকুয়ালিটি কোথায় বলেছে আমরা জানি, কোথাও ডিটেলসে যাচ্ছি না, ডাইরেক্ট আর্টিকেল 14। The main objective of fundamental rights under the Part 3 of the Constitution is to ensure independence of judiciary, ensure individual liberty, promote socialistic pattern of society and ensure all of this. তো ফান্ডামেন্টাল রাইটস যেটা পার্ট 3, এটা একটা কোশ্চেন, ফান্ডামেন্টাল রাইটস কোনটাকে এনশিওর করছে। তো ফান্ডামেন্টাল রাইটস আমাদের প্রত্যেক ব্যক্তির স্বাধীনতাকে এনশিওর করছে। অ্যান্সার হয়ে যাবে অপশন বি।
অ্যান্ড আমাদের লাস্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন কেম ইন্টু ফোর্স ফ্রম নভেম্বর 26, 1949? তো যেদিন কনস্টিটিউশন অ্যাডপ্ট হয়েছিল 26 নভেম্বর, সেই দিন থেকে কনস্টিটিউশনের কোন ধারাগুলো অ্যাক্টিভ ছিল বা সেই দিন থেকে জারি করা হয়েছিল? প্রভিশন রিলেটিং টু সিটিজেনশিপ, ডাইরেক্টলি বলছি, সিটিজেনশিপ, ইলেকশন, প্রভিশনাল পার্লামেন্ট অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস, এগুলোর মধ্যে কোনটা সেই দিন থেকে অ্যাক্টিভ হয়েছিল? তো তোমরা একবার দেখে নাও অপশনগুলো, কোনটা কোনটা হতে পারে গেস করে নাও। অ্যান্ড আমাদের অ্যান্সার হচ্ছে সি, 1, 2, 3, মানে সিটিজেনশিপ, ইলেকশন অ্যান্ড প্রভিশনাল পার্লামেন্ট, এই তিনটে রাইট কিন্তু প্রথম দিন থেকেই অ্যাক্টিভ ছিল। ফান্ডামেন্টাল রাইটস যেটা অ্যাক্টিভ হয়েছিল সেটা পরবর্তীকালে হয়েছে। তো এই ছিল আমাদের আজকে 25টা কোশ্চেন। অ্যান্ড ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে অবভিয়াসলি লাইক করবে, চেষ্টা করো ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে একবার শেয়ার করার, এবং তোমাদের যদি আর কোনো মতামত থাকে আমি আর কিসের ওপর এমসিকিউ রাখতে পারি সেই নিয়ে কোনো মতামত থাকলে প্লিজ তোমরা কমেন্ট সেকশনে জানাও। তো আজকে এটুকুই, পরবর্তী ভিডিওতে আমরা আর্টিকেল 19 থেকে 35 ডিসকাস করব। ভিডিওটা এতটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা।